হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডু কেয়ার। আজকে দেখো আমি ষষ্ঠ শ্রেণীর আমাদের পৃথিবী অর্থাৎ ভূগোল পড়াবো। তো সেখান থেকে আমি প্রথম অধ্যায় আকাশ ভরা সূর্য তারা কিছুদিন আগে শুরু করেছিলাম। তো সেখান থেকে মহাবিশ্ব, নীহারিকা, ছায়াপথ, নক্ষত্রমণ্ডল এগুলি সম্পর্কে আমরা জেনেছিলাম এবং আমরা সৌরজগৎ বা সৌর পরিবার সম্পর্কেও কিছুটা জেনেছিলাম। তো আজকে দেখো পেজ নাম্বার 6 থেকে আমরা শুরু করব। তো সেখানে সৌর পরিবারে যে 9টা গ্রহ আছে সেই 9টা গ্রহ সম্পর্কে আমরা জানব এবং তার সাথে সাথে যে উপগ্রহ, তারপরে তোমাদের ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ, উল্কা এগুলি আছে, এগুলি সম্পর্কে আমরা জানব। তো চলো শুরু করি। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে সব থেকে উজ্জ্বল একটা জ্যোতিষ্ক দেখা যায়, সন্ধ্যা তারা। তাহলে সন্ধ্যা তারাটা কি বলছে না, সূর্যাস্তের পর অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর দেখবে পশ্চিম আকাশে একটা উজ্জ্বল, সব থেকে উজ্জ্বল একটা তারা দেখা যায়। ঠিক আছে, তো সেটাকে বলছি কি না সন্ধ্যা তারা। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখবে ওটা তারার মতো মোটেই মিটমিট করে না, ওটা আসলে কি না শুক্র গ্রহ। তাহলে যেটাকে আমরা সন্ধ্যা তারা বলছি সেটা কিন্তু তারাদের মতন মিটমিট করে না। তাহলে সেটা আসলে কি, সেটা হচ্ছে শুক্র গ্রহ। এই শুক্র গ্রহকে সন্ধ্যাবেলা ছাড়া আর কোন সময়ে আকাশের কোন দিকে দেখা যায় জানো? শুক্র গ্রহের মতো আরও 7টা গ্রহ আছে সূর্যের পরিবারে। বলছি যে শুক্র গ্রহ দেখা যায়, এই শুক্র গ্রহের মতন আরও 7টা গ্রহ আছে সূর্যের পরিবারে। তবে এবার দেখো বলছে গ্রহ কি, প্ল্যানেট। গ্রহের নিজস্ব আলো উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় আলোকিত হয়, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে। বলছে নক্ষত্রের আকর্ষণে আবার নক্ষত্রের চারিদিকে কিন্তু গ্রহগুলো ঘোরে। গ্রহ নক্ষত্রের থেকে অনেক ছোট হয়। ঠিক আছে, তাহলে গ্রহ সম্পর্কে আমরা কি জানলাম, যে গ্রহের কোনো নিজস্ব আলো উত্তাপ নেই, নক্ষত্রের আলোয় তারা আলোকিত হয়, নক্ষত্রের আকর্ষণে নক্ষত্রের চারিদিকে ঘোরে, আর গ্রহ হচ্ছে নক্ষত্রদের থেকে অনেক ছোট হয়। বিরাট বড় লাট্টু পাড়া দেখো, এখানে লাট্টু দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছে। এখানে যে গ্রহগুলো রয়েছে, বিভিন্ন গ্রহ রয়েছে। বৃহস্পতি বললো যে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এই 4টি গ্রহ হচ্ছে অতিকায় গ্যাসীয় গ্রহ, অর্থাৎ গ্যাসপূর্ণ গ্রহ। আর বুধ, শুক্র, মঙ্গল এগুলো হচ্ছে আকৃতি আয়তনে অনেকটা পৃথিবীর মতন। পৃথিবী একটা গ্রহ, তো সেই পৃথিবীর মতোই হচ্ছে বুধ, শুক্র, মঙ্গল অনেকটা। সৌর পরিবারের ভিতরের দিকে গ্রহ বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। তাহলে সৌর পরিবারের ভেতরের দিকের অর্থাৎ অন্তস্থ গ্রহ কোনগুলো? 4টে, বুধ, শুক্র, পৃথিবী আর মঙ্গল। আর সৌর পরিবারের বাইরের দিকের অর্থাৎ বহিস্থ গ্রহ কোনগুলি? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সৌর পরিবারের প্রত্যেকটি গ্রহ নিজের অক্ষের চারিদিকে এবং সেই সঙ্গে সূর্যের চারিদিকেও ঘুরছে। তাহলে প্রত্যেকটা গ্রহ কি করছে? নিজের অক্ষের চারিদিকে ঘুরছে, প্লাস হচ্ছে সূর্যের চারিদিকেও কিন্তু তারা ঘুরছে। শুক্রবাদে প্রত্যেকটি গ্রহই ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে। প্রত্যেকটা লাইনে কিন্তু কোশ্চেন রয়েছে, তোমরা কিন্তু লাইন বাই লাইন খুঁটিয়ে পড়বে। দেখো এখানে বলছে শুক্র গ্রহ বাদে প্রত্যেকটি গ্রহই কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে। তার মানে শুক্র গ্রহ কি কোথায়, কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ বাকি গ্রহগুলো পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, আর শুক্র গ্রহ কি করছে? পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করছে। তাহলে বোঝা গেল। এই কারণেই কিন্তু আমরা বলি যে সূর্য কি হয়, পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায়। কিন্তু না, সূর্য কিন্তু নক্ষত্র, সূর্য কিন্তু এক জায়গাতেই স্থির থাকে। ঠিক আছে, যেহেতু আমাদের গ্রহ পৃথিবী, আমরা যে গ্রহে বাস করছি সেটা হচ্ছে পৃথিবী, অর্থাৎ পৃথিবী কিনা পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে, সবসময় পৃথিবী ঘুরছে, সেই কারণে মনে হয় যেন সূর্য উঠছে আর সূর্য অস্ত যাচ্ছে, পৃথিবী স্থির আছে। কিন্তু না, পৃথিবীটা হচ্ছে তোমার পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করছে আর সূর্য এক জায়গাতেই স্থির রয়েছে। ওই জন্য মনে হয় কি না সূর্য পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। বুঝতে পারছো? এবার দেখো বলছে সৌরজগতের গ্রহদের মজার কথা। বুধ, তাহলে সৌরজগতের প্রথম গ্রহ কি? বুধ। মার্কারি, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ, 5.8 কোটি কিলোমিটার দূরে রয়েছে সূর্যের থেকে। ধূসর রঙের গ্রহের গায়ে প্রচুর গর্ত রয়েছে। যে দিকটা সূর্যের দিকে থাকে তার উষ্ণতা থাকে 430 ডিগ্রি সেন্টিগ্রেড। আবর্তন 58 দিন 17 ঘন্টা, আর পরিক্রমণ হচ্ছে 88 দিন। বোঝা গেল? তাহলে বুধের একবার আবর্তন করতে সময় লাগে কত? 58 দিন 17 ঘন্টা। টোটালটা পরিক্রমণ করতে লাগে হচ্ছে 88 দিন। এবার দেখো তারপরে বলছে শুক্র গ্রহ। বুধের পর আছে কি? শুক্র। পৃথিবীর সব থেকে কাছের এই গ্রহ পৃথিবীর প্রায় সমান মাপের। তাহলে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ কোনটি? শুক্র, এবং পৃথিবীর প্রায় সমান মাপের হয়। সূর্য থেকে দূরত্ব কত? 10.7 কোটি কিলোমিটার। আবর্তন করতে সময় নেয় 243 দিন, আর পরিক্রমণ করতে সময় নেয় কত? 225 দিন।
সৌরজগতের উষ্ণতম গ্রহ 465 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা হয়। প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় উষ্ণতা এত বেশি। তাহলে সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র। আর এখানে প্রচুর কার্বন ডাইঅক্সাইড থাকায় উষ্ণতাটা এত বেশি হয়। এবার দেখো বলছে পৃথিবী, অর্থাৎ যে গ্রহতে আমরা বাস করি। সূর্য থেকে দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে, সেই জন্য আমরা এখানে বাস করতে পারছি, তাই না? তাহলে এটাও ইম্পর্টেন্ট যে সৌরজগতের এমন একটি গ্রহের নাম লেখো যেখানে একমাত্র প্রাণের অস্তিত্ব আছে। তাহলে কোনটা হবে? পৃথিবী। আবর্তন করতে সময় নেয় কত? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, অর্থাৎ প্রায় 24 ঘন্টায়। যেহেতু 24 ঘন্টায় একদিন হয়, সেহেতু দিনের পর রাত, রাতের পর দিন যেটা হচ্ছে সেটাকেই বলছি কি? আবর্তন। আর পরিক্রমণ দেখো 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নীল গ্রহ কি না? মহাকাশ থেকে নীল রঙের দেখায়, একে এই জন্যই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তাহলে পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়? না মহাকাশ থেকে একে নীল রঙের দেখায় বলে একে নীল গ্রহ বলে। দেখো নীল দেখাচ্ছে, বোঝা গেল? তারপরে দেখো বলছে মঙ্গল, মার্স। সূর্য থেকে দূরত্ব কত? 22.8 কোটি কিলোমিটার। যত দূরে যাবে তত দূরত্ব কিন্তু বাড়তে থাকছে। মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড অর্থাৎ লোহা থাকায় দেখতে এই গ্রহের রং লাল হয়, তাই একে লাল গ্রহ বলা হয়। এটাও কিন্তু ইম্পর্টেন্ট যে কোন গ্রহকে লাল বলা হয়? মঙ্গল গ্রহকে। কেন বলা হয়? এতে মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড অর্থাৎ লোহা থাকায় দেখতে লাল হয় বলে একে লাল গ্রহ বলা হয়। তাপমাত্রা অনেকটা পৃথিবীর মতো, তাই প্রাণের খোঁজ চলছে। দেখবে এখন অনেক কৃত্রিম উপগ্রহের সাহায্যে মঙ্গলে কিন্তু তোমার প্রাণের খোঁজ চালানো হচ্ছে। তবে জানা গেছে যে এই গ্রহে একসময় কি ছিল? জল ছিল। আবর্তন করতে সময় না কত? 24 ঘন্টা 37 মিনিট। আর পরিক্রমণ করতে 687 দিন। নেক্সট দেখো বৃহস্পতি, জুপিটার। সবচেয়ে বড় গ্রহ, মাধ্যাকর্ষণ সব থেকে বেশি। তাহলে সৌরজগতের কোন গ্রহটি সব থেকে বড়? বৃহস্পতি। আর মাধ্যাকর্ষণ শক্তি কার বেশি? বৃহস্পতির। সূর্য থেকে দূরত্ব কত? 77.8 কোটি কিলোমিটার। তাপমাত্রা -150 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা, মাইনাস টেম্পারেচার। আবর্তন করতে সময় নেয় 9 ঘন্টা 50 মিনিট। আর পরিক্রমণ করতে 12 বছর। বোঝা গেল? তারপরে নেক্সট দেখো শনি। সূর্য থেকে দূরত্ব 142.7 কোটি কিলোমিটার। তাপমাত্রা -184 ডিগ্রি সেন্টিগ্রেড। আবর্তন করতে সময় নেয় 10 ঘন্টা প্রায়। পরিক্রমণ করতে 29 বছর 6 মাস। ঘনত্ব জলের থেকেও কম। ধূলিকণা, বড় পাথরের টুকরো দিয়ে তৈরি উজ্জ্বল 7টা বলয় আছে। তাহলে কোন গ্রহে 7টা বলয় রয়েছে? শনি গ্রহে 7টা বলয় রয়েছে। তারপরে দেখো বলছি ইউরেনাস। সূর্য থেকে দূরত্ব 287 কোটি কিলোমিটার। মিথেন গ্যাস থাকায় রং হয় সবুজ। তাহলে কোন গ্রহের রং সবুজ? ইউরেনাস। কেন? মিথেন গ্যাস থাকায়। তাপমাত্রা -216 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতলতম গ্রহ। তাহলে শীতলতম গ্রহ কোনটি? ইউরেনাস। আবর্তন করতে সময় নেয় 17 ঘন্টা। পরিক্রমণ করতে সময় নেয় প্রায় 84 বছর। নেক্সট আছে দেখো নেপচুন। মিথেন ও হিলিয়াম গ্যাস বেশি থাকায় এর রং কিন্তু নীল। তাহলে একমাত্র হচ্ছে পৃথিবীর রং নীল দেখায়, আবার নেপচুনের রঙও কিন্তু নীল দেখায়। নেপচুনের নীল দেখায় কেন? মিথেন আর হিলিয়াম গ্যাস থাকায়। সূর্য থেকে দূরত্ব 449.7 কোটি কিলোমিটার। তাপমাত্রা -214 ডিগ্রি সেন্টিগ্রেড। আবর্তন করতে প্রায় 16 ঘন্টা সময় নেয়। আর পরিক্রমণ করতে 165 বছর। তাহলে এই গেল সৌরজগতের যে গ্রহগুলো, সেই গ্রহগুলো সম্পর্কে আমরা পড়লাম। তা প্রত্যেকটা গ্রহ সম্পর্কে কিন্তু তোমরা ডিটেলস মুখস্থ করবে। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসবে, আলাদা করে লেখানোর মতন কিছু নেই। প্রত্যেকটা লাইন ডিটেলস তোমাদেরকে কিন্তু মুখস্থ করতে হবে। প্রত্যেকটা লাইনেই প্রশ্ন রয়েছে, কেমন? এবার দেখো বলছে বামন গ্রহ প্লুটো। তাহলে আর একটি গ্রহ, সব থেকে শেষ গ্রহ হচ্ছে কি? প্লুটো। সেটাকে বলছে কি? বামন গ্রহ। এক সময় প্লুটোকে সৌরজগতের 9ম গ্রহ হিসেবে ধরা হতো, কিন্তু 2006 সালে জ্যোতির্বিজ্ঞানীরা প্লুটোকে বামন গ্রহ আখ্যা দিয়েছেন। নিজের কক্ষপথে কোনো মহাজাগতিক বস্তু এলে বামন গ্রহেরা তা সরিয়ে দিতে পারে না। চাঁদের থেকেও ছোট প্লুটো সূর্যকে পরিক্রমণ করে 248 বছরে। তাহলে চাঁদের থেকেও কিন্তু ছোট হচ্ছে প্লুটো, সে সূর্যকে পরিক্রমণ করতে তার সময় কত লাগে? 248 বছর। তাহলে এই গেল সৌরজগতের 9টি গ্রহ সম্পর্কে আমরা পড়লাম। তো দেখো এতক্ষণে আমরা গ্রহ সম্পর্কে জানলাম। এবার পড়বো আমরা কি? উপগ্রহ সম্পর্কে, অর্থাৎ স্যাটেলাইট। যে জ্যোতিষ্কগুলো নিজের আলো উত্তাপ ছাড়াই গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে তাদেরকে বলা হয় কি? উপগ্রহ। তাহলে যে জ্যোতিষ্কগুলোর কোনো নিজস্ব আলো এবং উত্তাপ নেই, তারা গ্রহের আকর্ষণে গ্রহের চারিদিকে ঘুরে, তাদেরকে বলা হয় কি? না উপগ্রহ। চাঁদ পৃথিবীর একমাত্র
উপগ্রহ। তাহলে চাঁদ হচ্ছে পৃথিবীর কি একমাত্র উপগ্রহ, আমরা জানি এবং তোমরাও জানো সবাই। পৃথিবী থেকে এর দূরত্ব 3,84,000 কিলোমিটার। তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত? 3,84,000 কিলোমিটার। পৃথিবীর আয়তনের 4 ভাগের 1 ভাগের সমান হচ্ছে চাঁদ। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর সঙ্গে কোনো জ্যোতিষ্কের ধাক্কা লেগে চাঁদের জন্ম হয়েছে। তাহলে বিজ্ঞানীরা কি মনে করেন যে চাঁদের জন্ম কীভাবে হয়েছে না, পৃথিবীর সঙ্গে কোনো জ্যোতিষ্কের ধাক্কা লেগে তখন চাঁদের জন্ম হয়। চাঁদের মাধ্যাকর্ষণ পৃথিবীর 6 ভাগের 1 ভাগ, অর্থাৎ একই শক্তি প্রয়োগ করে চাঁদে পৃথিবীর চেয়ে 6 গুণ বেশি উঁচুতে লাফানো যায়। অর্থাৎ তুমি এখানে দাঁড়িয়ে যেটুকুনি লাফালে, একবার লাফালে যতটা উঁচুতে উঠবে, চাঁদে কিন্তু তার থেকেও অনেক বেশি উঁচুতে ওঠা যায়। চাঁদ তার আবর্তন অর্থাৎ নিজের অক্ষের চারিদিকে ঘোরা আর পরিক্রমণ অর্থাৎ সূর্যের চারিদিকে ঘোরা শেষ করে প্রায় একই সময়ে, অর্থাৎ 27 দিন 8 ঘন্টায়। তাহলে তার আবর্তন আর পরিক্রমণের সময়টা কিন্তু একই। তাই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিকই দেখতে পাই। বোঝা গেল? তাহলে এটা প্রশ্ন আসতে পারে যে কোন উপগ্রহের আবর্তন এবং পরিক্রমণের সময় একই? সেটা হচ্ছে কি না, চাঁদের। আর সেই কারণেই পৃথিবী থেকে আমরা চাঁদের একটা দিককে দেখতে পাই, 2 দিক আমরা কিন্তু দেখতে পাই না। কার ভাগে কটা উপগ্রহ? এবার দেখো বলছে গ্রহ, পৃথিবীর উপগ্রহের সংখ্যা কটা? 1, অর্থাৎ একটি, সেটা কি চাঁদ। মঙ্গলের 2টি, কি ডাইমোস আর ফোবস। বৃহস্পতির 67টি উপগ্রহ আছে, তার মধ্যে 2টো দিচ্ছে দেখো, গ্যানিমিড আর ইউরোপা। শনির 53টা, বৃহত্তমটা হচ্ছে টাইটান। ইউরেনাসের 27টা উপগ্রহ, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিরান্ডা। আর নেপচুনের 13টা আছে, তার মধ্যে হচ্ছে ট্রাইটন। বোঝা গেল? তাহলে এগুলো কিন্তু ডিটেলস মুখস্থ করতে হবে। এবার দেখো বলছে অমাবস্যা থেকে পূর্ণিমা, আবার পূর্ণিমা থেকে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের বাড়া কমাকে বলা হয় কি চন্দ্রকলা। তাহলে চন্দ্রকলা কাকে বলে? যে অমাবস্যা থেকে যে পূর্ণিমার সময়টা হয়, আবার পূর্ণিমা থেকে যে অমাবস্যায় চাঁদের আলোকিত অংশের, আমরা দেখেছি কিন্তু যে অমাবস্যায় কি হয়, চাঁদ অমাবস্যা আসার আগে একদম ছোট হতে 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 তখন অমাবস্যার দিন চাঁদকে আর দেখা যায় না। আবার অমাবস্যা যখন চলে যায় তখন যেতে যেতে আস্তে আস্তে চাঁদের অর্ধেক অংশ হতে হতে দেখতে দেখতে পূর্ণিমার দিন আবার আমরা পুরো সম্পূর্ণ চাঁদকে দেখতে পাই। এই যে চাঁদের আলোকিত অংশের বাড়া কমা হয়, এটাকেই বলছি কি চন্দ্রকলা। আর একটা পূর্ণিমা থেকে আর একটা পূর্ণিমা পর্যন্ত সময়কে বলা হয় কি চান্দ্র মাস। বোঝা গেল? এগুলো কিন্তু সব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মুখস্থ করতে হবে। সৌরজগতের আরও সদস্য, তাহলে সৌরজগতে যে 9টা গ্রহ আমরা পড়লাম, সেই গ্রহ তারপরে উপগ্রহ পড়লাম, সেই উপগ্রহগুলি বাদেও আরও সদস্য রয়েছে। সেগুলি কি কি বলছে দেখো, গ্রহাণুপুঞ্জ আছে, ধূমকেতু আছে, উল্কা আছে। তো দেখো গ্রহাণুপুঞ্জ কি না, গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়, এদের একসঙ্গে গ্রহাণুপুঞ্জ বলা হয়। কি বলছে, গ্রহের মতোই খুব ছোট ছোট জ্যোতিষ্ক, অর্থাৎ সেগুলোকে বলছে কি গ্রহাণু। গ্রহ না বলে সেটাকে বলছে কি গ্রহাণু। তারা কি করে, নির্দিষ্ট একটা কক্ষপথ আছে তাদের, সেই কক্ষপথে সূর্যের চারিদিকে পাক খায়, এদেরকে একসঙ্গে বলছে কি না গ্রহাণুপুঞ্জ। মঙ্গল আর বৃহস্পতির মাঝে প্রায় 40,000 গ্রহাণুপুঞ্জ দেখা যায়, একদম ছোট ছোট। ঠিক আছে, সেরকম 40,000 গ্রহাণুপুঞ্জ কার মধ্যে দেখা যায়? মঙ্গল আর বৃহস্পতির মাঝে। সেরেস হলো সৌরজগতের বৃহত্তম গ্রহাণু। তাহলে সৌরজগতের বৃহত্তম গ্রহাণু কি? সেরেস। দেখো তোমরা প্রত্যেকটা লাইনে কিন্তু প্রশ্ন রয়েছে, ঠিক আছে? তো সেই মতন তোমরা কিন্তু পড়বে, বারবার করে বলছি। নেক্সট দেখো ধূমকেতু, ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে বলে ধূমকেতু। দেখো এখানে ছবি দিচ্ছে যে ঝাঁটার মতন লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্কটাই হলো কি ধূমকেতু। সূর্যের কাছাকাছি এলে ধূমকেতুর ধুলো গ্যাস জ্বলতে শুরু করে এবং লেজের মতো আকৃতি তৈরি হয়। যখনই ও সূর্যের কাছে আসে তখনই ধূমকেতুর মধ্যে যে ধুলো গ্যাস থাকে সেগুলি কি হয়, জ্বলতে শুরু করে আর লেজের মতন তখন আকৃতিটা হয়ে যায়। পৃথিবী থেকে হ্যালির ধূমকেতু 76 বছর বাদে বাদে দেখা যায়। তাহলে 76 বছর পর পর পৃথিবী থেকে হ্যালির ধূমকেতুকে কিন্তু দেখা যায়। 1986 সালে একে শেষ দেখা গেছে। আবার কত সালে দেখা যাবে বলো তো? তাহলে 1986 সাল থেকে তারপরে 76 বছর বাদ দিয়ে যে সালটা হবে তাহলে সে তখন দেখা যাবে। বোঝা গেল? এবার দেখো উল্কা, মেঘহীন রাতের আকাশে অনেক সময় হঠাৎ আলোর রেখা নেমে আসতে দেখা যায়। বলছে যখন মেঘহীন অর্থাৎ মেঘমুক্ত রাতের আকাশ থাকে, মেঘ থাকে না, তখন হঠাৎ করে একটা আলোর রেখা নেমে আসতে দেখা যায়। একেই বলে কি তারা খসা। দেখবে আমরা বলি কি যে তারা খসে পড়লো, অনেকেই বলে যে তারা খসে পড়লো, সেই তারা খসাটাকে বলছে কি উল্কাপাত। এটা আসলে উল্কাপাত। ধূমকেতু গ্রহাণুপুঞ্জের ভাঙা টুকরো মহাকাশে ছড়িয়ে থাকে। ওই যে মহাকাশে ধূমকেতু থাকছে, গ্রহাণুপুঞ্জ থাকছে, এদেরই ভাঙা টুকরো যখন পৃথিবীতে এসে পড়ে হঠাৎ হঠাৎ করে, তখনই সেটাকে বলছি কি তারা খসা বা উল্কাপাত। পৃথিবীর মাধ্যাকর্ষণের মধ্যে এসে পড়লে
প্রচণ্ড বেগে ছুটে আসতে থাকে পৃথিবীর দিকে। বাতাসের সঙ্গে ঘষা লেগে জ্বলতে শুরু করে। জ্বলন্ত আগুনের ফুলকিগুলো তখন অন্ধকারে আকাশে তারা বলে ভুল হয়। ওই যে জ্বলতে শুরু করে তখন সেই জ্বলন্ত ফুলকিগুলোকে আমরা তারা ভেবে ভুল করি। বাতাসে পুড়ে তখন মিলিয়ে যায় উল্কা। তবে মাঝে মাঝে বড় উল্কার কিছুটা অংশ পৃথিবীর বুকে আছড়ে পড়ে। কখনো উল্কা বৃষ্টি দেখেছো? একসঙ্গে ঝাঁকে ঝাঁকে উল্কা বৃষ্টির মতন ছুটে আসে পৃথিবীর দিকে। তাহলে উল্কা বৃষ্টি কি? যখন একসঙ্গে ঝাঁকে ঝাঁকে উল্কা বৃষ্টির মতন পৃথিবীর দিকে ছুটে আসে তখনই সেটাকে বলছে কি না উল্কা বৃষ্টি। তো এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই খুব ভালো করে পড়বে। মহাবিশ্বে, মহাকাশে, মহাকাল মাঝে দেখো কি বলছে, মহাশূন্যে আছে লক্ষ লক্ষ ছায়াপথ। এক একটা ছায়াপথে লক্ষ লক্ষ নক্ষত্র থাকে। আকাশগঙ্গা ছায়াপথের এরকম একটা নক্ষত্র হলো কি সূর্য। সূর্যের পরিবারের অসংখ্য গ্রহ উপগ্রহের মাঝে আছে আমাদের পৃথিবী। তাহলে সূর্যের পরিবারের, সৌর পরিবারের অসংখ্য যে গ্রহ উপগ্রহ আছে তার মধ্যেই রয়েছে কি আমাদের পৃথিবী। পৃথিবীতে আছে মানুষ, আর মানুষের আছে উন্নততর মস্তিষ্ক। তাই প্রতিনিয়ত মানুষ পর্যবেক্ষণ করছে, আবিষ্কার করছে, উপলব্ধি করছে মহাবিশ্বকে। তো আশা করছি আজকের পড়াটা বুঝতে পারলে যে আমরা সৌর পরিবার সম্পর্কে জানলাম। তো সৌর পরিবারে কতগুলো গ্রহ রয়েছে বা উপগ্রহ কী কী রয়েছে, গ্রহাণুপুঞ্জ, ধূমকেতু, উল্কা, এই বিষয়ে আমরা আজকে জানলাম। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।